এই যে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে আলোচনার সম্ভাবনাগুলো সামনে এসছে, সেখান থেকে নিশ্চয়ই একটা ধারণা সবাই পাবেন যে আসলে কি ধরনের সংস্কার এই সরকার করতে চায় এবং নির্বাচনটা কবে হতে পারে। প্রশ্ন হচ্ছে এই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা আমরা বলি, শুধু নির্বাচন নয়, সার্বিকভাবে গণতন্ত্রের কথা যখন আমরা বলি, সেটা আসলে নিশ্চিত হবে কি এই রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমেই? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে তো বেশ কিছু সংস্কারের প্রস্তাবনা আমাদের সামনে এসছে, যার অনেকগুলো আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি এবং আমরা বিরোধী দলগুলো গত কবছর ধরে আমরা আমাদের নানা দফা, সর্বশেষ 31 দফার মধ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলো পরিবর্তন বা সংস্কারের প্রস্তাবনা আমরা পাবলিকলি যেটাকে আমরা হাজির করেছি। আমরা এই উপলব্ধি থেকে গত আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য ছিল শুধুমাত্র আমরা একটা রেজিমকে চেঞ্জ করতে চাইনি। যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে বা একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত করে, আমরা সে রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর চেয়েছি। গত আন্দোলনের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গাটা। অতীতের খুব কম আন্দোলনেই পরিবর্তনের এজেন্ডাটা এত বড় আকারের সামনে ছিল, যেটা এবার আমরা নিয়ে আসছি। ফলে আমরা 5ই আগস্টের পরেই কেবলমাত্র সংস্কার এজেন্ডাটা আমরা হাজির করছি না, অনেক আগে থেকে বলেছি। ফলে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের এটা। সে জায়গা থেকে সরকার এক ধাপ এগিয়েছেন, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছেন, 4টা রিপোর্ট দিয়েছেন। বাকিগুলো নিশ্চয়ই কোনোটা 31শে জানুয়ারি, কোনোটা হয়তো 15ই ফেব্রুয়ারির মধ্যে শুনতে পাচ্ছি রিপোর্টগুলো আসবে। সরকার কি করতে পারে? আলাপ আলোচনা করবেন, কথা বলবেন। তারা এক ধরনের ফ্যাসিলিটেটর হিসাবে অথবা মিডিয়েটর হিসাবে তারা সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করবেন। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোর ব্যাপারে এখনই সিদ্ধান্ত হবার মতো বিষয় আছে। আর যেগুলো সংবিধানের পরিবর্তন বা সংশোধনী সহ গুরুত্বপূর্ণ যেসব প্রস্তাব বা সংশোধনী আছে, সেগুলো নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়ার জায়গাটা আমরা তৈরি করব। যারা ইলেকশনে যাবেন তারা ইলেকশনের ক্যাম্পেইন এজেন্ডা হিসেবে থাকবে। পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট বা নির্বাচিত জনপ্রতিনিধিরা অগ্রাধিকারের ভিত্তিতে পার্লামেন্টের প্রথম 3 দিন বা 7 দিন অথবা 15 দিনের অধিবেশনে এগুলোকে তারা আইনি রূপ দেবেন বা প্রয়োজনীয় সংযোজনীটা করে এই পথে যাওয়াটাই হচ্ছে কাম্যের জায়গাটা। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিমধ্যেই প্রস্তাবনা যেগুলো হাজির হয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের আমাদের 72-এর সংবিধানের যে 4টা যে ভিত্তি, তার মধ্যে 3টাকে বাদ দিয়ে সেখানে এখন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সহ মোট 5টা বিষয় সেখানে যুক্ত করা হয়েছে, যেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে, ইতিমধ্যে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে। কারণ 72-এর সংবিধান পাকিস্তানের 23 বছরের ওদের বিরুদ্ধে লড়াই এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে 72-এর সংবিধান একটা নতুন একটা স্টেটের একটা সার্বভৌম বাংলাদেশ নামক যে রাষ্ট্র, রাজনৈতিক ভূখণ্ড, তাকে আইনি সাংবিধানিক রূপ তাকে দিয়েছিল। সেটা ছিল আপনার ভিত্তি জায়গাটা, পলিটিক্যালি, লিগাল, ইথিক্যাল এবং মোরাল। এই জায়গাটা ছিল 72-এর সংবিধানের জায়গাটা। তখনই সংবিধানের সমালোচনা ছিল বেশ কিছু প্রশ্ন নিয়ে। শেখ মুজিবুর রহমানের মতন একটা আইকনিক ব্যক্তিত্বকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ক্ষমতা ইখতিয়ারকে তখন হিসাব করা হয়েছিল সংবিধানের 17 অনুচ্ছেদ সহ অনেকগুলো জায়গাটা। পরবর্তীকালে 17টা সংশোধনী হয়েছে, অধিকাংশগুলো সরকারের নিজস্ব, যারা যখন সরকারে ছিলেন তাদের নিরঙ্কুশ ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য সংশোধনীগুলো এসেছিল। এইসব প্রশ্নে কিন্তু ইতিমধ্যে বিতর্কের জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। আর সেই বিতর্কগুলো, এবং এটা আপনি জাতীয়তাবাদ বাদ দিচ্ছেন, ধর্মনিরপেক্ষতা বাদ দেবার কথাটা ইতিমধ্যে কথাটা এসছে। আবার সংবিধান জায়গায় যে বহুত্ববাদের কথা হচ্ছে, না, বহুত্ববাদ, একটা সমাজ যখন গণতান্ত্রিক থাকে, যখন আমি গণতন্ত্র বলি, গণতন্ত্রের অর্থটা কি? গণতন্ত্রের অর্থটা হচ্ছে কোনো রাষ্ট্র তার রাজনৈতিক, তার ধর্মীয় অথবা তার সাংস্কৃতিক বিশ্বাস বা চর্চার জন্য তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না। ফলে সেটাই হচ্ছে যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একেবারে বেসিক প্রিন্সিপালের জায়গা। আপনি যদি গণতন্ত্র, গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ কিছু রাখতে পারেন, আমাদের তো সমস্ত এমনিতে বহুত্ববাদী সমাজ, তাকে একটা নীতি হিসেবে সংবিধানে যখন আপনি গণতন্ত্রের কথাটা উল্লেখ করেন, তখন সেটা কিন্তু দরকার নেই। আবার যখন আমরা দেখি
সংবিধানের যে সাম্প্রদায়িক সংশোধনীগুলো যখন অক্ষুণ্ণ থাকে, সেটাকে রেখে আপনি আবার যখন বলছেন ধর্মনিরপেক্ষতাকে যখন আপনি সেখানে আবার বাদ দেবার প্রশ্ন যখন করেন, তার অর্থটা কি? তার অর্থটাই আপনার উদ্দেশ্য নিয়ে তখন কিন্তু প্রশ্নটা দাঁড়িয়ে যায়। কোনো ধর্মটা হচ্ছে ব্যক্তির বিশ্বাসের ব্যাপার। আমার নদী নালা পাহাড় পর্বত কোনো রাষ্ট্রের, কোনো পৃথিবীর অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের রাষ্ট্র ধর্ম বলে কোনো বিষয় নেই। আপনি জানেন যে কোন কনটেক্সটে এটাকে যুক্ত করা হয়েছিল, সেগুলো আমরা জানি। ফলে ইতিমধ্যে অনেকগুলো প্যান্ডোরাক্স বক্স তারা কিন্তু ওপেন করে দিয়েছেন। আমি প্রায় বলেছি অনেকগুলো বাক্স তারা খুলে ফেলেছেন। এই বাক্সগুলো কিভাবে আবার তারা বন্ধ করবেন বা আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করবেন, সেই পথ কিন্তু খুব নির্দিষ্ট না। আমি এটাকে এভাবেই বিবেচনা করতে চাই যে এই প্রশ্নগুলো আপনি, অনেকগুলো প্রশ্ন আছে আপনি মীমাংসিত প্রশ্ন, যদি নতুন করে যদি খুঁড়িয়ে তুলতে চান, এটা নিশ্চয় আলোচনা হবে, কথাবার্তা হবে, ডিবেট হবে। আমরা কি আমাদের এই বাংলাদেশ 17 কোটি মানুষকে আমরা কি ঐক্যবদ্ধ করতে চাই, নাকি আরও বিভক্তি, আরও বিভাজনের জায়গা আমরা কিন্তু বাড়িয়ে তুলতে চাই? আমরা জাতিগত পরিচয়ের অর্থে, ধর্মগত পরিচয়ের অর্থে, সম্প্রদায় পরিচয়ের অর্থে, অথবা বলতে পারেন সাংস্কৃতিক পরিচয়ের অর্থে, আমি মনে করি এবারকার খুব গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করবেন, আমাকে এটা একটু বলবার সুযোগ দেবেন। গোটা লড়াইটাই হয়েছে বৈষম্য বিরোধিতার কথা বলে, কিন্তু খেয়াল করবেন গত 5.5 মাসে সবচেয়ে বড় বৈষম্য যেখানে অর্থনৈতিক যে বৈষম্য, বাস্তবে বাংলাদেশ তো পাকিস্তানি জমানার মতন এক দেশে দুই অর্থনীতি, দুই সমাজ এখানে কায়েম হয়েছে। 10 থেকে 15% মানুষের কাছে যাবতীয় সহায় সম্পদ। 5.5 মাসে কোনো দুর্বৃত্ত, কোনো মাফিয়া এবং যারা আগেকার ধারাবাহিকতা গত 16 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা যারা আত্মসাৎ করেছেন, পাচার করেছেন, তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখিনি। অর্থনীতি দুর্বৃত্তায়ন হয়েছে, অথবা দুর্বৃত্তদের অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়েছে। একটা আনহোলি একটা নেক্সাস তৈরি হয়েছে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্বৃত্তদের মধ্যে, একটা আনহোলি একটা যোগাযোগ, একটা অশুভ একটা আঁতাত। তার বিরুদ্ধে কিন্তু কোনো কমিশন কিন্তু তৈরি নেই। কথা খেয়াল করবেন। তার মানে হচ্ছে যে যদি এটা হয়, রাজনীতি যদি অর্থনীতির একটা ঘনীভূত বহিঃপ্রকাশ হয়, যেটা বলে মানে পলিটিক্স ইজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। তো সেটা যদি হয়ে থাকে, আপনি বেসিক কাঠামোকে দুর্বৃত্তদের অর্থনীতি রেখে, গোটা মাফিয়ার তন্ত্রকে আপনি অক্ষুণ্ণ রেখে উপরসা কিছু রাজনৈতিক যদি পরিবর্তন করেন, হয়তো কিছু তাৎক্ষণিক ফলাফল আসতে পারে, কিন্তু আখেরে কিন্তু কোনো সংস্কার কিন্তু টেকসই হবে না। কারণ আপনি গোটা ব্যবস্থাটা শোষণ, বৈষম্যের, নিপীড়নের গোটা ব্যবস্থা অক্ষুণ্ণ থাকলে বাকিটা একটা চুনকাম করা হবে। এবং দেখবেন আপনি গরিব মানুষের এই সংস্কার নিয়ে উচ্চবিত্ত, বিশেষ করে এনলাইটেন ইন্টেলিজেন্সিয়া, মধ্যবিত্তরা, রাজনৈতিক দলগুলো বা ছাত্র তরুণরা যে পরিমাণ উৎসাহিত, সমাজের 80-85% মানুষের সংস্কার নিয়ে তাদের কোনো উদ্বেগের জায়গাটা নাই। তারা দেখতে চায় তার বাজার সংস্কার হচ্ছে কিনা, যে বাজারের মধ্যে তার মজুরি কমিশন গঠন হচ্ছে কিনা, এগুলো নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা নেই। আমার কথাটা হচ্ছে যে বেসিক প্রশ্নগুলো অ্যাড্রেস করেন, এগুলোকে আলাপ আলোচনা করেন। তার সাথে রাজনৈতিক সংস্কারও দরকার, বোঝাপড়া দরকার। সরকার দাঁড়াবে কোথায়? যেখানে ন্যূনতম ঐক্যমতের জায়গাটা তৈরি হচ্ছে, সরকার সেখানে দাঁড়াবে। বাকি প্রশ্নগুলোকে আপনি ওপেন রাখবেন, আলাপ আলোচনা হবে, কথা হবে, পলিটিক্যাল পার্টিগুলো তার এজেন্ডার মধ্য দিয়ে যাবে। আমার ভয়টা হচ্ছে আপনি অনেক উচ্চ প্রত্যাশা করতে যেটুকু অর্জন করতে পারতেন, সে অর্জনটা আবার বিসর্জনে পর্যবেসিত না হয়। এই জায়গায় যদি আমরা সচেতন থাকতে পারি, হয়তো কিছুটা আমরা সামনে আমরা এগোতে পারবো।